ডিলিটেড ভোটারদের কি এক্ষুনি হাইকোর্টে কেস করাটা খুবই প্রয়োজন? এটা নিয়ে আজকে আমি একটা ছোট্ট আলোচনা করব। ভিডিওটা স্কিপ করবেন না, জেনে নিন, এটা আপনার কাজে লাগতে পারে। দেখুন, ডিলিট দু রকমের আছে, এটা আপনাদের আগে ভালো করে বুঝতে হবে। অনেকেই ব্যাপারটা একটু কনফিউজ আছে। যাদের এসআইআর প্রসেসে পার্টিসিপেট করার পর হিয়ারিং নোটিশ আসে, হিয়ারিং নোটিশ কমপ্লাই করার পর প্রথম ফাইনাল ভোটার লিস্ট পাবলিশ হয় 28 ফেব্রুয়ারি 2026। এই ভোটার লিস্টে অনেকের নাম সরাসরি ডিলিট দেখানো হয় এবং ওই ভোটার লিস্টে অনেকের নাম আন্ডার অ্যাডজুডিকেশন দেখানো হয়। তো এই যে যারা ডিলিট দেখাচ্ছে, এই ক্যাটাগরিটা সম্পূর্ণ আলাদা। এদের জন্য কিন্তু অ্যাপিলেট ট্রাইব্যুনাল নয়, এদের জন্য হচ্ছে দি রিপ্রেজেন্টেশন অফ পিপুলস অ্যাক্টের যে প্রভিশন আছে, সেই প্রভিশনের সেকশন 24 অনুযায়ী তাকে ডিইওর কাছে 15 দিনের মধ্যে ফার্স্ট আপিল করতে হবে। তারা কিন্তু অ্যাপিলেট ট্রাইব্যুনালে যাবে না। তাহলে অ্যাপিলেট ট্রাইব্যুনাল কাদের জন্য? যাদের ওই 28 ফেব্রুয়ারি ভোটার লিস্টে যাদের আন্ডার অ্যাডজুডিকেশন ছিল এবং পরবর্তীকালে সাপ্লিমেন্টারি লিস্ট থেকে তার নামটা ডিলিট হয়ে যায়, ঠিক ওই ব্যক্তিদের জন্যই হচ্ছে অ্যাপিলেট ট্রাইব্যুনালটা গঠন হয়েছে। তাদের কাজ হচ্ছে 15 দিনের মধ্যে ওই অ্যাপিলেট ট্রাইব্যুনালে আপিল করা। তো আপনারা ইতিমধ্যেই আপিল করেছেন, কিন্তু দেখা যাচ্ছে যে লক্ষ লক্ষ মানুষের আপিল আজও পেন্ডিং আছে। অনেকের নাম উঠে গেছে, অনেকের আজও পর্যন্ত কোনো স্ট্যাটাসই কিছু পাচ্ছে না। মানুষ বিভ্রান্ত হয়ে আছে, চিন্তার মধ্যে রয়েছে কবে হবে, এবং মানুষ নানা রকম প্রশ্ন করছে। তবে একটা জিনিস খুব সাবধানে বুঝে রাখতে হবে, আপনাদের জেনে রাখতে হবে, সেটা হচ্ছে দেখুন, আজকাল সোশ্যাল মিডিয়াতে এত পরিমাণে ভিডিও তৈরি হচ্ছে এই এসআইআর নিয়ে। কিছু মানুষ আছে খুব সুন্দরভাবে বিষয়বস্তুটাকে তুলে ধরছে, মানুষকে সচেতন করছে। আবার কিছু ব্যক্তি আছে প্রমোশনাল ভিডিও বানাচ্ছে যাতে মামলা পাওয়া যায়। দেখুন, মামলা আপনি করতেই পারেন, আপনার এটা সাংবিধানিক অধিকার, কিন্তু আপনার মামলাতে কতটা মেরিট আছে এটা তো আগে জানতে হবে। তো কারা মামলা করতে পারে বা মামলাটা করাটা কতটা প্রয়োজনীয়, সেটা হচ্ছে যাদের অ্যাপিলেট ট্রাইব্যুনালে পেন্ডিং আছে, হিয়ারিং হচ্ছে না, কেউ যদি চান যে আমারটা আর্জেন্ট আছে, দ্রুত করতে হবে, আপনি হাইকোর্টে অ্যাপ্রোচ করতে পারেন, কিন্তু আপনাকে একটা ভ্যালিড গ্রাউন্ড দেখাতে হবে কেন আর্জেন্সি। কোর্ট যাতে বুঝতে পারে যে হ্যাঁ, এই ব্যক্তিটার এত লক্ষ লোকের মধ্যে এই লোকটার আর্জেন্টটা আছে, এরকম একটা তথ্য প্রমাণ লাগবে। তবে আপনার হাইকোর্ট আপনার পক্ষে অর্ডার দেবে আপনার কেসটা যাতে অ্যাপিলেট ট্রাইব্যুনালে দ্রুত হিয়ারিং হয়। নচেত মামলা করে অযথা পয়সা খরচা করে কোনো লাভ কিছু হবে না, মেরিট কিছু পাবেন না। আপনি কি দেখেছেন কোনো ল্যান্ডমার্ক জাজমেন্ট পাস হয়েছে? মামলা তো হচ্ছে অনেক। তো একটু অপেক্ষা করুন। হ্যাঁ, তারা এই মুহূর্তে হাইকোর্টে মামলা করতে পারেন, কোনো আর্জেন্সি গ্রাউন্ড দেখাতে হবে না। সেটা হচ্ছে যাদের ওই 28 ফেব্রুয়ারি প্রথম ক্যাটাগরিতে ডিলিট হয়ে গিয়েছিল, তারা ডিইওর কাছে আপিল করেছিলেন, কিন্তু ডিইও আজ পর্যন্ত তাদেরকে কোনো হিয়ারিং নোটিশই দেয়নি, তার হিয়ারিং অপরচুনিটি দেয়নি। বা অনেকের হিয়ারিং অপরচুনিটি দিয়েছে, ডিএম অফিসে হিয়ারিং হয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত তাকে কোনো রিজন অর্ডার দেয়নি, স্পিকিং অর্ডার দেয়নি। তারা কিন্তু সরাসরি হাইকোর্টে দ্বারস্থ হতে পারেন, সেক্ষেত্রে কোনো আর্জেন্সি লাগে না। তো এটা হচ্ছে আলাদা ক্যাটাগরি, এটা আলাদা ক্যাটাগরি। এবার আপনারা জেনে নিন যে তাহলে এখন কি করব। আমার তো আর্জেন্সি কিছু দেখাতে পাচ্ছি না, আমার মামলাও পেন্ডিং রয়েছে হিয়ারিংয়ে, বা আপনার ডিইও অফিসেও আপনার ফার্স্ট ক্যাটাগরি ডিলিটেড, সেখানেও আপনার হিয়ারিং পেন্ডিং রয়েছে, ডাকেনি। আমি বলবো বাড়িতে চুপচাপ বসে না থেকে আপনি দেখুন আপনার ডকুমেন্টে কোথাও কোনো গলদ আছে কি না, নামের প্রত্যেকটা ডকুমেন্টে নামের মিসম্যাচ আছে কি না, বাবার নামের মিসম্যাচ আছে কি না, ডেট অফ বার্থের মিসম্যাচ আছে কি না, ছোটো ছোটো যদি কোনো ফল্ট থাকে সেটাকে আপনারা যতটা তাড়াতাড়ি সম্ভব এগুলোকে সংশোধন করিয়ে নিন হিয়ারিং হওয়ার আগে, যদি ইনকেস হিয়ারিং হয়, তাহলে অনেকটা উপকার হবে। দ্বিতীয়ত হচ্ছে আপিলের নামে অনেকেই যে অ্যাপ্লিকেশনটা জমা দিয়েছে, একটা এক পাতার দরখাস্ত, এটা কিন্তু প্রকৃতপক্ষে আপিল ঠিক বলা যায় না। আপিল অনেক কিছু লিখতে হয়। আপনি ওই এক পাতার দরখাস্তে লিখেছেন আপনি ভারতীয় নাগরিক, আপনার নামটা ডিলিট হয়ে গেছে, ভুলবশত নামটা তোলা হোক, ব্যাস এইটুকুনি। এটা প্রকৃত আপিল নয়। আপিলে অনেক কিছু লিখতে হয়, আমি এর আগে অনেকবার ভিডিওতে বলেছি। তো আপনি একটা কাজ করতে পারেন, এই মুহূর্তে একটা ফ্রেশ রিমাইন্ডার আপিল আপনি ম্যানুয়ালি বাই পোস্টে পাঠাতে পারেন, কিন্তু এই আপিলটা করতে হবে একদম মজবুতভাবে। আপনার পুরো ফ্যামিলির লেগেসি চেনটাকে দেখাতে হবে। আপনি যে একজন ভারতীয় নাগরিক জন্মসূত্রে এবং একজন দীর্ঘস্থায়ী বংশ পরম্পরা সূত্রে যে দেশের দীর্ঘস্থায়ী বাসিন্দা, এবং আপনার পরিবার, আপনার প্যারেন্টস, আপনার গ্র্যান্ড প্যারেন্টসও যে দেশের নাগরিক, তার সমস্ত ডকুমেন্টকে কমপ্লাই করিয়ে আপনাকে একটা মজবুত আপিল পিটিশন করতে হবে। এটা আপনি করলে বরঞ্চ আপনার যেখানে যা ফাঁক ফোকর ছিল, এর আগে যে আপিলটা করেছিলেন হয়তো সঠিকভাবে তুলে ধরতে পারেননি, কারণ অনলাইনে সব কিছু পরিষ্কারভাবে তুলে ধরা সম্ভব হয়নি, ডকুমেন্টও আপনি প্রডিউস করতে পারেননি। কিন্তু আপনি যদি অরিজিনালি ম্যানুয়ালিভাবে আপিল করেন এবং
যেটাকে লফুল আপিল বলা হয় সেইভাবে যদি আপিলটা করেন আপনি সমস্ত ডকুমেন্টও দেখাতে পারবেন, সমস্ত বিষয়বস্তুটাকে সঠিকভাবে তুলে ধরতে পারবেন। অ্যাটলিস্ট হবে এটা আইনের নজরে এটা অ্যাডমিটেড পজিশনে থাকবে, এটা অ্যাডমিসেবল হয়ে গেল। এবার ইন ফিউচার যদি আপনার নাম তারপরেও ডিলিট করে দেয় বা ডিলিট হয়ে যায়, আপনাকে যদি ফার্দার কোর্টে গিয়ে চ্যালেঞ্জ করতে হয়, আপনার এই সাবমিটেড আপিলটা কিন্তু একটা এভিডেন্টারি গ্রাউন্ড হিসেবে একটা মেরিট বিরাট কাজে লাগতে পারে। সুতরাং আপনারা এটা করতে পারেন। মামলা করবেন কি করবে না আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু আগে দেখে নিন আপনার মামলাতে কতটা মেরিট আছে, তবে আপনি মামলা করবেন। ধন্যবাদ।